জনবান্ধব পুলিশ বাহিনী গড়তে কমিশন গঠনের প্রস্তাব বিএনপির। র‍্যাব বিলুপ্তির সুপারিশ, কনসার্ট ও নানা সাংস্কৃতিক আয়োজনে বিজয় দিবস উদযাপনের পরিকল্পনা। বিশেষ দিন নয়, বিশেষ দিন নয়, বছর জুড়েই জাতীয় পতাকার সাথে বসবাস কারিগরদের। শুধু জুলাই আন্দোলনেই বিক্রি হয় ৫ লাখ। বিজয় দিবসের আগে বেড়েছে ব্যস্ততা। প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিল পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি। আওয়ামী লীগ আমলে বঞ্চনার শিকার ছিলেন তারা। চিন্ময়ের জামিন নামঞ্জুরের দিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হামলা, ভাঙচুরের মামলায় ৮ আসামির রিমান্ড। আরও ৪ মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি ফজলে করিমকে। শেখ হাসিনার আমলে কৃত্রিমভাবে রাজস্ব তথ্য দেওয়ার অভিযোগ। ভ্যাট দিবসের সভায় জানানো হলো স্বার্থ সংশ্লিষ্টরা পেয়েছে ঢালাও কর ছাড়। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে সন্ধ্যায়। গেম প্ল্যান শুধরে মাঠে নামলে জয় পাওয়া সম্ভব বলছেন সহকারী কোচ। র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। দলের গঠিত সংস্কার কমিটি পুলিশকে জনবান্ধব করতে ও বাহিনীর সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করার প্রস্তাবও দিয়েছে। ২ মাস নানা অংশীজনদের সাথে আলোচনা শেষে সকালে গুলশানে চেয়ারপারসনদের কার্যালয়ে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটির প্রধান হাফিজউদ্দিন আহমদ এসব প্রস্তাবনা তুলে ধরেন। সুপারিশের মধ্যে রয়েছে ৪ ধাপের পরিবর্তে ২ স্তরের পরীক্ষায় পুলিশ নিয়োগ, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের নেতৃত্বে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি পুলিশিং, র‍্যাব বিলুপ্ত করে সে দায়িত্ব যেন এপিবিএন এবং থানা পুলিশ পালন করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়। এ সময় হাফিজউদ্দিন বলেন, দুর্নীতিগ্রস্ত ৪৮৮ জন পুলিশ সদস্যকে সেনানিবাসে আশ্রয় দেওয়া উচিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার সুপারিশ আমলে না নিলেও বিএনপি ক্ষমতায় এলে এসব প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। বিএনপি পুলিশকে নিরপেক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলবে বলেও জানান হাফিজউদ্দিন। পুলিশ বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে দায়িত্ব পালনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক মানবাধিকারের প্রতি আরও সচেতন করা এবং দুর্নীতিমুক্ত দক্ষ করে গড়ে তোলার জন্য পুলিশ বাহিনীর সংস্কারের জন্য আমরা কতিপয় সুপারিশমালা প্রণয়ন করেছি। বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে বিএনপি। এবারে বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে কনসার্টে তুলে ধরা হবে দেশের গান ও সংস্কৃতি। এসব তথ্য জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। সকালে রাজধানীর গুলশানের উদয় টাওয়ারে সবার আগে বাংলাদেশ এর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। বলেন, ভিন্নদেশী সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচিত করার জন্য এই কনসার্টের আয়োজন করা হবে। আরও জানান, কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে, যার মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা জানান দেওয়া হবে। বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে কনসার্ট। দেশের তরুণ প্রজন্মকে কনসার্টে আসার আমন্ত্রণ জানাননি। সার্বজনীনভাবে ১৬ই ডিসেম্বরকে উদযাপন করার জন্য মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। এই কনসার্টের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতির বিকাশ, বাংলাদেশের গান আমরা এই জাতির সামনে, এই প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো দাদাগিরি চলবে না, এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক হতে হবে সমমর্যাদার, যা দুদেশের জন্যই কল্যাণকর। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান গয়েশ্বর চন্দ্র রায়। সময় তার সাথে ছিলেন সাবেক যুবদল নেতা এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু। পরে জানান, এক ব্যক্তি চলে গেলেই সমস্যার সমাধান হয় না, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই একমাত্র দেশি বিদেশি চক্রান্ত মোকাবেলা সম্ভব। বিএনপি সবার আগে বন্ধুত্ব চায়, জানান দলের স্থায়ী কমিটির সদস্য। কোনো দল বা ব্যক্তি নয়, বরং বাংলাদেশের মানুষের সাথে প্রতিবেশী দেশ বন্ধুত্ব স্থাপন করবে, এমনটাই তার প্রত্যাশা। শুধু আভ্যন্তরীণ ব্যাপার না, বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনা করে যে প্রবণতা, এটা ভারতকে পরিহার করতে হবে। বাংলাদেশের স্বাধীন দেশ,
তারাই ডিসাইড করবে কোন জায়গায় কে যুক্ত, সেখানে অন্যের পরামর্শের দরকার নাই। তার যদি অভাব হয় তাহলে তো আমরা বিদেশ থেকে কনসালটেন্ট আনতে পারি। তো সুতরাং সেই ব্যাপারেই বলবো যে আমাদের আভ্যন্তরীণ কোনো বিষয়েই কোনো দেশের হস্তক্ষেপ একটা স্বাধীন দেশের জনগণের কাছে থাকবে না। লাল সবুজের একটি পতাকা মানিত গোটা বাংলাদেশ। সেই পতাকার প্রতি প্রেম কি নির্দিষ্ট দিনের জন্যই তুলে রাখা? সেই প্রশ্নটা থাকুক। আজ বরং কামালের মতো কয়েকজনের কথা বলি, বছর জুড়েই যাদের পতাকার সঙ্গে বসবাস। আর্থিক লেনদেন ছাড়িয়ে যে কাজে মিশে থাকে দেশপ্রেম আর প্রগাঢ় মমতা। কেবল 1 জুলাই বিপ্লবেই বিক্রি হয়েছিল তাদের বানানো 5 লাখ পতাকা। বিজয়ের মাসে পতাকা তৈরির এমন কারিগরদের গল্প শুনব ভাস্কর ভাদুরীর কাছে। ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। উড়ছে রক্তের দামে পাওয়া স্বাধীন পতাকা, জানান দিচ্ছে দৃঢ় চিত্তে গোটা বাংলাদেশের নাম। অন্ধকার ভেদ করে আলোক বর্তিকা হয়ে সগর্বে দাঁড়িয়ে। ডিসেম্বরে এলেই বাঙালি তার হৃদয়ে ধারণ করা পতাকার সাথে সম্পর্কটা আবার ঝালাই করে নিতে পারে। একখণ্ড লাল সবুজ ঘরে নিয়ে যাওয়ার উপলক্ষে এনে দেয় এই বিজয়ের মাস। প্রায় প্রতিটি পরিবারের সেই আনন্দকে বর্ণিল করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পতাকা তৈরির কারিগরেরা। হাতের পরম মায়ায় যারা এই লাল সবুজকে আগলে রেখে দেশের প্রতিচ্ছবি সৃষ্টি করেন, তাদের কাছে সর্বোচ্চ শ্রদ্ধাতেই থাকে স্বাধীন বাংলার পতাকা। তেমনই একজন কামাল আহমেদ, যিনি গত 25 বছর ধরে কেবল পতাকা বানানোরই কাজ করছেন। ব্যস্ত এই রাজধানীর বুকে যেখানে পথ করে উড়ে দেশের অস্তিত্ব, তার অধিকাংশই এই কামালের কারখানার। পতাকার ব্যবসা আসছে আসলে ছোট থেকে স্কুল যখন যাইতাম, 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারি পতাকার অনুষ্ঠানগুলো হইতো, খুব ভালো লাগতো, আনন্দ পাইতাম। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে একটা দুটা পতাকার জন্য মানুষ অনেক ধারে ধারে যাইতো, নানা জায়গায় যাইতো, কোথায় বানায়, কীভাবে বানায়, এগুলো নিয়ে একটা মাথা চিন্তা কাজ করতো। তো চিন্তা করলাম যে আমি নিজে কি বানায় বিক্রি করতে পারি কিনা বা বানাইতে পারি কিনা। 120 পর্যন্ত আমি পতাকার অর্ডার পাইছি, অনেক বড় পতাকা। এই পতাকা যোদ্ধারাই সব শেষ গণ অভ্যুত্থানে করেছেন দিনরাত পরিশ্রম। নাওয়া খাওয়া ভুলে শুধু জুলাই মাসেই তৈরি করেছেন বিভিন্ন আকারের 5 লক্ষাধিক পতাকা। 2.5 ফিট পতাকা গেছে, 1.5 ফিট গেছে, 5 ফিট পতাকা গেছে। এর সংখ্যা আসলে পুরোপুরি আমার নেই, গণনা নাই। তবে আপনার মাথার বেশটা লাখ ছেড়ে দেব। বড় পতাকার চাপ ছিল মানে কিছুটা কম, কিন্তু মাথার যে বেশটা, মাথার যে পতাকাটা, ওটা অনেক প্রচুর পরিমাণ চাপ ছিল। তখন তো মানে নাইটে প্রচুর কাজ করতাম, আনলিমিটেড। প্রোডাকশন যে পরিমাণ দিচ্ছে তার চেয়ে বেশি চাহিদা ছিল আমাদের, কিন্তু ওই পরিমাণ তো দিতে পারি না। আমরা রাত দিন 24 ঘন্টার ভিতরে মনে করি 20 ঘন্টা 18 ঘন্টা কাজ করছি, যখন এই গেঞ্জাম ছিল আর কি, আন্দোলন ছিল, ছাত্রদের আন্দোলন ছিল ওই সময়। বিজয়ের মাসে পতাকার কেনাবেচা হয়তো বাড়ে, তবে নতুন প্রজন্মের কাছে তার মাহাত্ম্য আজীবন সুউচ্চ শ্রদ্ধায় থাকবে, এমন প্রত্যাশা বাঙালির। কারণ এ পতাকায় লেখা আছে লাখো শহীদের আত্মত্যাগ আর গোটা দেশের জন্মের আত্মকাহিনী। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ শাসনামলে বঞ্চিত 754 জনকে সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিটি। এ সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে কমিটি। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্র অতিথি ভবন যমুনায় কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে কমিটির প্রধান জাকির আহমেদ খান এই প্রতিবেদনটি পেশ করেন। অবসরে যাওয়া কর্মকর্তাদের 119 জনকে সচিব, 41 জনকে সচিব পদমর্যাদায় গ্রেড 1 পদ ও 528 জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাদের 3 মাস সময় দেওয়া হয়। 5 সদস্যের এই কমিটি 2009 সালের জানুয়ারি থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত পদোন্নতি সহ নানা হেনস্থার শিকার কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছেন প্রতিবেদনে।
দর্শক, এ বিষয়ে আরো জানবো বিস্তারিত। সচিবালয়ে আছেন আমার সহকর্মী নূর নবী সরকার। নূর নবী, পদবঞ্চিতদের বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিটি প্রধান উপদেষ্টার কাছে যে সুপারিশ করেছে সে বিষয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য রয়েছে কিনা? আর নতুন করে কোনো তথ্য নেই, কারণ আনুষ্ঠানিকভাবে এখানে কোনো কিছুই গণমাধ্যমকে জানানো হয়নি। বিভিন্নভাবে গণমাধ্যমে যে খবর এসেছে অসমর্থিত সূত্রে, সেখানে দেখা যাচ্ছে 754 জনকে যারা 2009 থেকে 2024 সাল পর্যন্ত পদবঞ্চনার শিকার হয়েছেন বলে অভিযোগ আছে, তাদের কাছ থেকে সরকার আসলে আবেদন চেয়েছিল। যারা অবসরে গিয়েছিলেন তারা আবেদন করেছিলেন। এর মধ্য থেকে 754 জনকে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, আনুষ্ঠানিক কোনো কথা কিন্তু কমিটির কেউই বলেননি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি, সি অফিসের পক্ষ থেকেও কিন্তু বলা হয়নি। সেখানে বলা হয়েছে 119 জনকে সচিব এবং 41 জনকে সচিব পদমর্যাদায় এবং 528 জনকে অতিরিক্ত সচিব যেন করা হয়। এটি কিন্তু অসমর্থিত সূত্র, কারণ এখান থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে অথবা আনুষ্ঠানিকভাবে যেটি বলা হয়েছে, তারা বলেছে কমিটি কাজ করেছে এবং কমিটির রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে এবং তারা 16 সেপ্টেম্বর এই কমিটিটি গঠন করেছিল, 5 সদস্যের কমিটি। সেখানে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান প্রধান ছিলেন, কারণ এখানে অর্থের একটা ব্যাপার আছে, কিভাবে তাদেরকে ক্ষতি পুষিয়ে দেওয়া যাবে। আর এটি বাংলাদেশের প্রশাসনের ইতিহাসে সরকার বদলের সঙ্গে সঙ্গে এটি খুবই স্বাভাবিক ঘটনা, নজিরবিহীন কোনো ঘটনা নয়। যখনই পট পরিবর্তন হয়, ক্ষমতার বদল হয়, তখন প্রশাসনও এই ধরনের যারা রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ থাকে, তাদেরকে আবার তাদের মতাদর্শের লোক হলে তখন তাদেরকে আসলে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে আবার অনেকেও মেধাবী অথবা রাজনৈতিক লোকও ভুক্তভোগী হয়ে থাকতে পারেন। তো এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে সরকার এসেছে, তারা আসলে সেটি খতিয়ে দেখে এই ব্যবস্থা নিয়েছে এবং সংখ্যাটা কিন্তু খুবই বেশি মনে হচ্ছে গণমাধ্যমে যে তথ্য বেরিয়েছে। এখন সরকার কবে সেটি বাস্তবায়ন করবে, কমিটির কাজ করেছে, সেটাই দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে নূর নবী। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক সংগঠনের আয়োজনে আওয়ামী শাসনামলে গুম খুনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবার নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে করা হয়েছে গণজমায়েত। সেখানে রয়েছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, গণজমায়েতে যারা যোগ দিয়েছেন কি বলছেন তারা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসলে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আসলে এইটা এই মায়ের ডাক তারা, আমরাও দেখেছি বিভিন্ন সময় খবর সংগ্রহকালে, তারা আসলে ছোট ছোট আকারে কর্মসূচি করতেন সেই সময় বা আওয়ামী লীগ সরকারের সময়। এই প্রথম তাদের দেখে আসলে তাদের মনে হচ্ছে যে এই যে সুবিশাল পরিসরে তাদের যে কর্মসূচি, এটাই প্রমাণ করে যে আসলে তারা তাদের ব্যাপ্তিটা বা এই যে ভুক্তভোগী মানুষদের ব্যাপ্তিটা আসলে কত। এই যে গত 17 বছর ধরে অনেক মানুষ গুম হয়েছেন, অনেক মানুষ খুন হয়েছেন, বিশেষ করে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অনেকে খুন হয়েছেন, অনেকে নিখোঁজ হয়ে এখনো ফেরত আসেননি। বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে বা তাদের সন্তানরা থেকে শুরু করে বা অন্যান্য নেতাকর্মীরা থেকে শুরু করে অনেকেই, সারা দেশে 64 জেলা থেকে সেই ধরনের মানুষ যারা আছেন, শুধু ওই গুম খুন নয়, বিগত সরকারের বিভিন্ন হত্যাযজ্ঞ যেখানে হয়েছে বা এক বা ততোধিক হত্যাকাণ্ড যেখানে হয়েছে, আমরা পিলখানার ঘটনা বলতে পারি, এই ধরনের হত্যাকাণ্ডের শিকার যারা হয়েছেন তাদের সেই ধরনের ভুক্তভোগী এবং ভুক্তভোগীর পরিবার বা যারা গুম হয়ে যারা ফেরত এসেছেন, বিভিন্ন সময় আসলে যারা জঙ্গি নয় তাদেরকে জঙ্গি দেখিয়ে আটক করা হয়েছে, এই ধরনের ছোট বা বড় এই ধরনের সব প্রতিহিংসার শিকার বা এই ধরনের ঘটনার শিকার ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা এখানে এসেছে। আয়োজন করেছে মায়ের ডাক। তারা ঠিক 1টার পর থেকেই তাদের কর্মসূচি শুরু হওয়ার কথা। আমরা এই যে অডিয়েন্সে যারা এসেছেন বা অংশগ্রহণ যারা নিয়েছেন তারা ছাড়াও মঞ্চের ব্যাপ্তিটা দেখাচ্ছি যে মানবাধিকার দিবস উপলক্ষে তাদের যে আয়োজন, বেশ সুবিশাল পরিসরের আয়োজন এবং এই আয়োজনটি থেকে যে বার্তাটি বা যে আহ্বানটি যেটি জানানো হচ্ছে, এখনো পর্যন্ত যারা নিখোঁজ আছেন, আয়না ঘরে যারা বন্দী আছেন, বিভিন্ন গোয়েন্দা সেলে যারা এখনো আছেন বা যারা এখনো নিখোঁজ আছেন, গুম আছেন, তাদেরকে ফেরত দেওয়া হোক, এই বার্তাটি এখান থেকে দেওয়া হচ্ছে। এবং যে হত্যাকাণ্ড যতগুলো হয়েছে, যে যত খুনের ঘটনা ঘটেছে, হত্যাযজ্ঞ ঘটেছে, সেই প্রত্যেকটি ঘটনার আলাদা করে বিচার করা হোক,
কমিশন করে বিচার করা হোক, এই ধরনের আহ্বান, এই ধরনের দাবি এই কর্মসূচি থেকে এখান থেকে জানানো হচ্ছে। এখানে শুধুমাত্র যে এই যে যারা বিভিন্ন প্রতিহিংসার শিকার বা বিভিন্ন ঘটনার শিকার শুধু নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও আমরা এখানে দেখছি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা এখানে দেখছি এই আয়োজনে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই আয়োজন এবং আমরা যেটা ধারণা করছি আগামী 3 থেকে 4 ঘন্টা এই কর্মসূচি চলবে। আপনি থাকুন সেখানে, ধন্যবাদ। আপনার কাছ থেকে জেনে নেব পরবর্তীতে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা। সকালে আগারগাঁওয়ে ইউনিসেফ ভবনের সামনে প্রতিবাদী এই কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ ও মর্নিং রাইডার্সের ব্যানারে সকালে একটি সাইকেল র্যালি করে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে আগারগাঁওয়ে বিরতি দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনের নির্মম হত্যাকাণ্ডে জড়িত ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব মোড়লরা সব সময় নীরব। ইউনিসেফ শিশু অধিকার নিয়ে কাজ করলেও গাজার নিপীড়িত শিশুদের বেলায় তাদের কোনো ভূমিকা নেই। শিক্ষার্থীরা বলেন, ইসরায়েল প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে, তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হওয়া উচিত। চন্দ্রিমা উদ্যান ঘুরে আবারও টিএসসিতে শেষ হয় সাইকেল র্যালি। গাজায় হত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু যেসব আমাদের হাজারো ভাই এবং বোন এবং শিশুদেরকে হত্যা করছে, তাদের বিপক্ষে সোচ্চার। এখন থেকে যদি গাজায় কোনো ধরনের শিশু হত্যা হয়, ইউনিসেফকে এর জন্য জবাবদিহিতা করতে হবে। ফিলিস্তিনের গাজায় মানুষের কোনো জীবনের নিরাপত্তা নাই। যে কোনো সময় যে কোনো ভাবে আক্রমণের শিকার হয়ে মানুষের জীবন ঝরে যাচ্ছে, অথচ যারা আজকে আমাদেরকে মানবতার বুলি শোনাচ্ছে তাদের কোনো দায়িত্বশীল ভূমিকা নাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসেবের তথ্য তলব করা হয়েছে। সেই সাথে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসেবের তথ্য চাওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। হিসাব খোলার ফর্ম, KYC এবং লেনদেনের বিবরণীর চিঠি দেওয়ার তারিখ থেকে 5 কার্যদিবসের মধ্যে পাঠাতে বলেছে আর্থিক গোয়েন্দা ইউনিট। শেখ হাসিনা ও শেখ রেহানা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা বা কারা এসব ট্রাস্টে টাকা দিয়েছেন তা খতিয়ে দেখতেই এই তলব। তাছাড়া এই ট্রাস্টের টাকা কি কাজে ব্যবহার করা হয়েছে সেটিও খতিয়ে দেখা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরই বেরিয়ে আসে বিগত সরকারের নানা দুর্নীতির খবর। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে 5 ডিসেম্বর অর্থ পাচারের এই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দেয় হাইকোর্ট। 2019 সালের 24 এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক তারেক রহমান ও মামুনকে 7 বছর কারাদণ্ড এবং 12 কোটি টাকা অর্থদণ্ড দিয়ে রায় দেন। এছাড়া লন্ডনের নেটওয়েস্ট ব্যাংকে থাকা বাংলাদেশি টাকায় 6,51,57,762 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে 2019 সালে হাইকোর্টের আপিল করেন মামুন। তাকে খালাস দেওয়ার কারণে মামলার আইনি সুবিধা পেয়ে তারেক রহমানের সাজাও স্থগিত করা হয়েছে। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি AK-এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 3 মাসের জামিন দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার ঘটনায় গত 29 সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। 6 নভেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে হাইকোর্টের একই বেঞ্চ বিস্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে 12 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন। বিএনপি নেতা দুলুর আইনজীবীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে মামলা ও পরের সাজা দেওয়া হয় দুলুকে। জনাব অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে 12 বছর সাজা দেয় এবং ওনার সঙ্গে আরও 83 জনকে 10 বছরের সাজা দেয় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে। এই মামলাটি আমরা আপিল করি এবং আপিল শুনানিতে আজকে রায় দিয়েছে। মামলা সকল আসামি বেকসুর খালাস হয়েছে। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ জেলে সহ 2টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যাওয়ার ঘটনায় এখনো কোনো উদ্ধার তৎপরতা শুরু হয়নি। কূটনৈতিকভাবে এগোতে হবে জানাচ্ছে ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো। সোমবার সকাল 11টায় হয় এই ঘটনা। মোংলা ফেয়ারওয়ে থেকে আনুমানিক 24.7 নটিক্যাল মাইল ডাউনে বাংলাদেশের 2টি ফিশিং বোট লায়লা 2 এবং
C&A অ্যাগ্রো লিমিটেডের মেঘনা 5 ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। বিষয়টি যমুনা টেলিভিশনকে জানান C&A অ্যাগ্রো লিমিটেডের ম্যানেজার অপারেশন। তার দাবি, বাংলাদেশের সমুদ্র সীমায় ট্রলারগুলো মাছ ধরছিল। এ সময় হঠাৎই ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করে তাদের ধরে নিয়ে যায়। এ বিষয়ে সামুদ্রিক মৎস্য দপ্তর বরাবর চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। অপহরণ হয়েছে, আমাদেরটা হলো মেঘনা সকাল 11 ভারতীয় কোস্টগার্ড নিয়ে গেছে 25 থেকে 27 জন। দর্শক, মাছ ধরা ট্রলার ধরে নিয়ে যাওয়ার খবর জানবো আমার সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন, নৌযান ও জেলেদের উদ্ধারের বিষয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা? আমরা দুটি শিপিং অর্থাৎ যে মাছ ধরার শিপিং যেগুলো বলা হয় সেগুলোকে বলা হয় ফিশিং ভেসেল, সেই এফবি মেঘনা 5 এবং এফবি লায়লা 2 সেই দুটি মালিক পক্ষের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তাদের সাথে এরই মধ্যে আমাদের দেশের কোস্টগার্ড এবং নৌবাহিনী থেকে যোগাযোগ করা হয়েছে, পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে মৎস্য দপ্তরে তারা অভিযোগ জানিয়েছেন। সবাই তাদেরকে আশ্বস্ত করেছেন যে যত দ্রুত সম্ভব তাদেরকে ভারত থেকে উদ্ধার করে নিয়ে আসা হবে এবং তাদের স্বজনরা অর্থাৎ এই যে 79 জন ক্রু এবং জেলে যারা রয়েছে দুটি শিপিং ভেসেলে এবং সেই তাদের পরিবারের সদস্যরা কিন্তু আমরা দেখছি যে আমরা এখন রয়েছি C&A অর্থাৎ মেঘনা 5-এর যে অফিস, সেই অফিসের ঘাটের পাশে আমরা রয়েছি এবং সেখানে সেই মেঘনা 5-এ থাকা 37 জন ক্রু স্বজনরা এখানে এসেছেন। এর কয়েকজনের স্বজনের সাথে আমরা কথাও বলেছি। তারা যেটা বলছেন যে কারো ভাই, কারো ছেলে এবং কারো ভাতিজা এরাই আছেন এই মেঘনা 5 এবং লায়লা 2-এর যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম মালিক পক্ষের সাথে। তারা যেটা বলছেন যে সেখানে বেশিরভাগই রয়েছে নোয়াখালী অঞ্চলের মানুষ, অর্থাৎ ক্রু এবং নাবিক যারা রয়েছেন তারা নোয়াখালী এলাকার। আমরা একটু মেঘনা 5-এর আপনার হয়তো ছোট ভাই ছিল বলেছেন, আসলে কি ঘটেছে এবং কখন আপনারা জানতে পেরেছেন, এখন কি চান? মেঘনা 5 17 তারিখ এখান থেকে ছেড়ে যায়। 17 তারিখ যখন এখান থেকে ছেড়ে যায় তারপর থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। তো কালকে আমি কিছুটা জানতে পেরেছি যে মেঘনা 5 ভারতে কোস্টগার্ড ধরে নিয়ে গেছে। তো ওটা শিওর হয়নি। আজ সকাল যখন শিওর হয়েছি অফিসে আসছি, অফিসে কোনো কথা বলে নাই, বলতেছে ওনারা মিটিং আছে, মিটিং শেষ করার পর আমাদেরকে জানাবে কি হয়েছে না হয়েছে, এতটুকুই। আমরা কথা বলছিলাম স্বজনদের সাথে এবং তারা যেটা বললেন যে এই বিষয়টি শোনার পর তারা বেশ শঙ্কিত এবং এই খবরটি শুনে দ্রুত ছুটে এসেছেন যেই মালিক পক্ষের নিয়ন্ত্রণে তারা কাজ করতো তার ভাই, সেখানে এসেছেন। তবে মালিক পক্ষ থেকে তাদের সাথে এখন পর্যন্ত কোনো কথা হয়নি। তারা আশা করছেন যে মালিক পক্ষ তাদেরকে আশ্বস্ত করবেন এবং দ্রুত তাদের স্বজনদেরকে ফিরিয়ে নিয়ে আসবে। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম আদালতে পুলিশের ওপর হামলা ও ভাঙচুর মামলায় 8 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে রিমান্ড শুনানি হয়। এর আগে সকালে কড়া নিরাপত্তায় 8 আসামিকে আদালতে আনা হয়। পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 26শে নভেম্বর সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে প্রেরণকে কেন্দ্র করে আদালত এলাকায় পুলিশের সাথে তার অনুসারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও নিহতের পরিবারের পক্ষ থেকে 5টি মামলা দায়ের করা হয়েছে। মোট 8 জন আসামিকে আজকে রিমান্ডের আবেদন করা হয়েছে এবং রিমান্ডের শুনানি হয়েছে এবং মাননীয় আদালত আমাদের MM3 ম্যাজিস্ট্রেট 3 শুনানি অন্তে যে আসামিদের মোট 7 দিনের আবেদনের মধ্যে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে রাউজান ও বোয়ালখালী থানার 4 মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় রাউজানের 5 বারের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে আদালতে নেওয়া হয়। গত 24 সেপ্টেম্বর রাউজানের আরেকটি মামলায় তাকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। 12 সেপ্টেম্বর ভারতে পালিয়ে যাওয়ার সময় আখাউড়া সীমান্ত থেকে তাকে আটক করে বিজেপি। আওয়ামী লীগ থেকে 5 বার MP নির্বাচিত হওয়া ফজলে করিমের বিরুদ্ধে রাউজান ও নগরীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। আজকে ওনাকে মোট 4টা মামলা শুনানি দেখানো হয়েছে।
নাথিং এলস। আমরা জামিন চেয়েছি, মাননীয় আদালত জামিন নামঞ্জুর করেছে। ডেফিনেটলি আমি তো বললাম একজনের বিরুদ্ধে যদি একটার মামলার জায়গায় যদি 20টা মামলা হয়, ডেফিনেটলি উদ্দেশ্যপ্রণোদিত। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদনকারী রাষ্ট্রপক্ষ 2 ডিসেম্বর এই তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে 2017 সালে রিট করে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। 50 বছর ধরে অনেক শিশু ব্যবসা প্রতিষ্ঠানকে কর ছাড় দিয়ে লালন পালন করছে সরকার, কিন্তু রাজস্ব ফাঁকির প্রবণতা পরবর্তী প্রজন্মকে বঞ্চিত করবে। সকালে এনবিআর আয়োজিত ভ্যাট দিবসের সেমিনারে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আলোচকরা বলেন 34 বছর আগে শুরু হয়েছে ভ্যাটের কার্যক্রম, তবে দীর্ঘ এ সময়েও মিলছে না কাঙ্ক্ষিত রাজস্ব। যে পরিমাণ কর আদায় হয় তার কয়েক গুণ ছাড় দেয় সরকার। এখনো সচেতনতার অভাবে মিলছে না সুফল। বলা হয় কৃত্রিমভাবে এতদিন রাজস্ব তথ্য দেওয়া হতো, সরকার সংশ্লিষ্টদের দেওয়া হতো ঢালাও কর ছাড় সুবিধা, তবে এখন সেই ব্যত্যয় থেকে বেরিয়ে আসতে হবে। বলা হয় একাধিক হারে ভ্যাট প্রদানের কারণে কমেছে রাজস্ব আদায়। কর ভিত্তিক সম্প্রসারণ এবং স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা গেলে রাজস্ব বাড়বে। জানানো হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু কিছু পণ্যে সুফল পাচ্ছে সাধারণ মানুষ। আমি মনে করি প্রত্যেক নাগরিকই ট্যাক্স দেওয়া দরকার। হয়তো সবাই একই হারে ট্যাক্স দেবে না, যার যার আমরা এবিলিটি টু পে, তাই না, যে যার যতটুকু আছে সেটা দেবে। আর অনেক সময় সমতা পাবে, সমতা মানে একদম সবাই যার যত বিষয় সেটা দেবে এবং প্রিন্সিপালটা ঠিক রাখা যে ট্যাক্সের বেশি থাকে, অতএব সেইভাবে কম বেশি সবাইকে দিতে হবে। গেল 15 বছর প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। পুকুর চুরির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। ইকোনমিক রিপোর্টার্স ফোরামে ERF প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন বাস্তবতা মেনেই ভোজ্য তেলের দাম লিটারে 8 টাকা বাড়ানো হয়েছে, তবে আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আগামীতে আর কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। অন্তর্বর্তী সরকারের মতো স্বচ্ছ সরকার আগে কখনোই ছিল না। আলুর সিন্ডিকেট নিয়ে কৃষি বিষয়ক প্রতিবেদনের জন্য এবারের ERF প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন। আমরা চাই আপনারা খুব অ্যাকুরেট বেস্ট ইনফরমেশন দেন, যাতে আমাদের ডিসিশন মেকিংয়ে আমাদের কাজটা ইজি হয়ে যায়। আমি জানি আপনার এই ইনফরমেশনটাকে যাতে আমি ট্রাস্ট করতে পারি। আপনারা যে শুধু কৃষির ফলন নিয়ে কথা বলবেন তা না, আপনারা দয়া করে যে কৃষি সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো নিয়েও আপনারা আওয়াজ তুলুন এবং এখানে যখন প্রয়োজনীয় সংস্কারগুলো হয় এই ব্যাপারে যে যৌক্তিক দাবিগুলো আপনারা উপস্থাপন করুন। মিয়ানমারের আলোচিত মংডু শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার অঞ্চলের পুরোটাই এবার দখলে নিল বিদ্রোহীরা। ইরাবতী সহ মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যম জানায় গেল কয়েক মাস ধরেই মংডুর নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে লড়াই চলে আসছিল জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মাঝে। রোববার সামরিক বাহিনীর সবচেয়ে বড় ব্যাটালিয়নের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় বিদ্রোহীরা। এক পর্যায়ে ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় অনেক সেনা সদস্য। গ্রেপ্তার করা হয় ব্যাটালিয়ন কমান্ডার সহ বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তাকে। আরাকান আর্মি জানায় জান্তা বাহিনীর পাশাপাশি সেনা সমর্থিত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করেও চালানো হয় হামলা। মংডুর পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং এবং পালেতাওয়ার এলাকায় নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে। নিখোঁজ স্বজনের খোঁজে মানুষের ঢল নেমেছে সিরিয়ার কুখ্যাত সিদনায়া কারাগারে। খবর ছড়িয়েছে বন্দিশালার আন্ডারগ্রাউন্ডে আছে বহু গোপন কক্ষ, সেখানে আটকা পড়ে আছে বহু মানুষ। মিলতে পারে হারানো প্রিয়জন, সেই আশায় ছুটছে মানুষ। নিজেদের সম্বল নিয়েই ঝাঁপিয়ে পড়েছেন কারাগারের দেয়াল মেঝে ভাঙার কাজে। হাহাকার আর হুড়োহুড়িতে তৈরি হয়েছে বিশৃঙ্খল এক পরিস্থিতি। যদিও মানবাধিকার সংগঠনগুলো বলছে ভেতরে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা নেই।
দলে দলে মানুষ ছুটছে সিদনায়া কারাগারের পথে প্রিয়জনের খোঁজে, নিদেন পক্ষে মরদেহ পাওয়ার আশায়। রোববার দামেস্কে প্রবেশের সময় কুখ্যাত কারাগারটির গেট ভেঙে হাজার হাজার কয়েদিকে মুক্ত করে এইচটিএস বিদ্রোহীরা। তবে এখনও আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন গোপন কক্ষে আটকা পড়ে আছে অনেকে, ছড়িয়েছে এমন খবর। কোনো নথি নেই, প্রমাণ নেই, তবুও নতুন করে আশায় বুক বাঁধছেন স্বজনহারা মানুষেরা। কারাগার থেকে মুক্তিপ্রাপ্তদের কাছ থেকে প্রিয়জনের খবর নেয়ার চেষ্টা তাদের। নিখোঁজদের তথ্য নিবন্ধনের ব্যবস্থাও করা হয়েছে। আল্লাহ জানে তাদের ফিরে পাবো কিনা। এমন কোনো ঘর খুঁজে পাওয়া যায় না যারা ভাই, স্বামী, সন্তানকে হারায়নি। 13 বছর ধরে ভাইকে খুঁজছি। যখন তাকে ধরে নেওয়া হয় 30 বছর বয়স ছিল। তারা যখন আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছিল, দোয়া করেছিলাম দামেস্কেও যেন তারা ঢুকতে পারে। একমাত্র উপায় এই কারাগারের দরজা খোলার। আমরা কিছুই চাই না, বন্দীদের মুক্তি চাই। অন্ধকার করিডোর দিয়ে গোপন সেলের খোঁজ। যার যা কিছু আছে তা দিয়েই ফটক, দেয়াল, মেঝে ভাঙার মরিয়া চেষ্টা। এমন পরিস্থিতিতে টিম পাঠিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস। কখনোই ভাবিনি এমন কিছু হবে। অনেককে ফাঁসিতে ঝোলানো হয়েছে। প্রতিদিনই কাউকে না কাউকে ডেকে নেওয়া হয়েছে। 100, 200, 300, জানি না কতজন। সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরাচার বাশার আল আসাদের কসাইখানা হিসেবে পরিচিত ছিল দামেস্কের কুখ্যাত সিদনায়া কারাগার। হাজার হাজার বিরোধী ও ভিন্ন মতানুসারীদের খুন, নির্যাতনের সাক্ষী এই বন্দিশালা। 2011 থেকে 18 কেবল এই 8 বছরেই সেখানে ফাঁসি কিংবা নির্যাতনে মৃত্যু হয়েছে 30,000-এর বেশি মানুষের। পরের 3 বছরে প্রাণ হারিয়েছে আরও অন্তত 500 জন। রোববার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার ঠিক আগ মুহূর্তে কারাগারটিতে প্রবেশ করে এইচটিএস যোদ্ধারা। অবসান ঘটে কয়েদিদের দীর্ঘ 1.5 যুগের বন্দিদশার। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বর্ষসেরা ফুটবলারদের বিশ্ব একাদশ প্রকাশ করেছে ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। 17 বছর পর ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা পাননি আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। একাদশে আছে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ 6, ম্যানচেস্টার সিটির 4 আর লিভারপুলের 1 জন ফুটবলার। পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো প্রতি বছর বিশ্বের সেরা পারফর্মারদের নিয়ে প্রকাশ করে থাকেন বছরের সেরা একাদশ। এবারও তার ব্যতিক্রম হয়নি। 70টি দেশের 21,000-এর বেশি ফুটবলারের ভোটে সেরা একাদশ ঘোষণা করেছে সংস্থাটি। সোমবার নিজেদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে ফিফপ্রো। কিন্তু এবার ঘটল নতুন এক ঘটনা। 17 বছর পর এবারই প্রথম একাদশে নেই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। 2006 সালের পর প্রথমবারের মতো ফুটবলারদের ভোটে নির্বাচিত এই একাদশে জায়গা হারিয়েছেন মেসি। 2007 থেকে 2023 সাল পর্যন্ত টানা 17 বছর এই একাদশে রাজত্ব করেছিলেন লিও। এবারের একাদশে একক আধিপত্য চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ জায়ান্টদের সর্বাধিক 6 ফুটবলার জায়গা পেয়েছেন একাদশে। দানি কারভাহাল, অ্যান্তোনিও রুডিগার, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রের পাশাপাশি রিয়াল থেকে এই মৌসুম শুরুর আগে অবসর নেয়া টনি ক্রুজও আছেন একাদশে। ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির 4 ফুটবলার এডারসন, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হ্যালান্ড ও ব্যালন ডি'র জয়ী রদ্রি জায়গা পেয়েছেন 11-এ। এর বাইরে একমাত্র ফুটবলার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। সর্বোচ্চ 11,176 ভোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম। আর প্রথমবারের মতো ফিফপ্রো একাদশে সুযোগ পেয়েছেন কারভাহাল, রুডিগার, এডারসন ও রদ্রি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘণ্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘণ্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। সাথেই থাকুন।